গাজায় ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮২ জন। সেখানে দ্রুত যুদ্ধ না থামালে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধের মুখোমুখি হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে লেবাননের বৈরুতেও রাতভর দফায় দফায় চালানো ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সামরিক অভিযানের সময় বুধবার নিহত হয়েছে আরও ৬ জন ইসরায়েলি সেনা। এ নিয়ে গত ৩০ সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলের স্থলবাহিনীর অভিযান শুরুর পর ১.৫ মাসে নিহত হয়েছেন ৪৭ জন ইসরায়েলি সেনা। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, নিহত এই ৬ সেনা ইসরায়েলের সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের অন্তর্ভুক্ত ছিলেন। দক্ষিণ লেবাননের সামরিক অভিযান পরিচালনার সময় নিহত হয়েছেন তারা। নিহতরা হলেন ক্যাপ্টেন ইতাই মার্কোভিচ, স্টাফ সার্জেন্ট সারিয়া এলোভিম, স্টাফ সার্জেন্ট ডিরোর হেন, স্টাফ সার্জেন্ট নীর গোফের, স্টাফ সার্জেন্ট শালেব ইজহাক সাগ্রোন এবং স্টাফ সার্জেন্ট ইয়োয়াভ ড্যানিয়েল। বুধবার ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এক ভাষণে বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি ভাষণ শেষ করার কিছুক্ষণ পরেই বিবৃতি দিয়েছে আইডিএফ। পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে ৫ বছরের কম বয়সী ১,১০,০০,০০০ বেশি শিশু ঝুঁকিতে রয়েছে বলে সতর্কতা দিয়েছে ইউনিসেফ। বায়ু দূষণ কমাতে ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির পাকিস্তান প্রতিনিধি আবদুল্লাহ ফাদিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ বায়ু দূষণের কবলে পাকিস্তানের ঘনবসতিপূর্ণ প্রদেশ পাঞ্জাব। প্রায় ১৩ কোটি নাগরিকের এই প্রদেশের বায়ুর মানকে বিপর্যয়কর বলে ঘোষণা দেওয়া হয়েছে। এর জেরে ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল ও ১৮ নভেম্বর পর্যন্ত দর্শনীয় ঐতিহাসিক স্থান বন্ধ করতে বাধ্য করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে আরও কমে গেছে ভারতের রাজধানী দিল্লির বাতাসের গুণগত মান। টানা দ্বিতীয় দিনের মতো আজ সকালে ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে প্রতিবেশী দেশটির এই জাতীয় রাজধানী। কম দৃশ্যমানতার কারণে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল। ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবির তথ্য অনুসারে বৃহস্পতিবার সকাল ৬টায় দিল্লিতে বায়ুর গুণগত সূচক AQI রেকর্ড করা হয়েছে ৪৩২, যার অর্থ দিল্লির বাতাস গুরুতর অবস্থায় রয়েছে। ভারী ধোঁয়াশার জেরে কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে ও বিভিন্ন শহর থেকে দিল্লি অভিমুখে ফ্লাইট চলাচলে ব্যাহত হচ্ছে। আর ভোর ৫:৩০টায় পাঞ্জাবের অমৃতসর ও পাঠানকোট বিমানবন্দরের দৃশ্যমানতা ছিল ০। ধোঁয়াশায় ঢেকে গেছে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েও, যার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। কোথাও কোথাও দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছে। রাস্তায় চলাচলের জন্য ফগ লাইটের সাহায্য নিতে হচ্ছে গাড়ি চালকদের। বাংলাদেশি পর্যটকদের অভাবে বড় ধরনের লোকসানের কবলে কলকাতার বিভিন্ন হোটেল ও খুচরা দোকানের ব্যবসায়ীরা। মূলত বাংলাদেশ থেকে আসা পর্যটকদের উপর নির্ভর করে কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের প্রায় ১০০ হোটেল ও ৩,০০০ দোকানপাট। কয়েক মাস ধরে বাংলাদেশিরা যেতে না পারায় এসব প্রতিষ্ঠানের ব্যবসা অন্তত ৭০% কমে গেছে। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। মাস দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট মুখর থাকত বাংলাদেশি পর্যটকদের পদচারণায়। গত আগস্টের পর থেকে কলকাতায় বাংলাদেশিদের যাওয়া কমতে থাকে। এর ফলে ব্যবসায়ীরা পড়েছেন লোকসানের মুখে। ঢাকার ভারতীয় দূতাবাস পর্যটক ভিসা বন্ধ করায় মূলত এ সংকট তৈরি হয়েছে। তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেই কেবল ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। কলকাতার নিউ মার্কেটের দোকানগুলোর বেশিরভাগ ক্রেতাই বাংলাদেশি। কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতা এখানে সাধারণত কমই আসেন। কিন্তু এখন বাংলাদেশিরা না থাকায় নিউ মার্কেটের ব্যবসায়ীরা অনেকটাই আশাহত হয়ে পড়েছেন। দোকানদারদের আশঙ্কা, ভারতীয় কর্তৃপক্ষ যদি ভিসা দেওয়ার কড়াকড়ি অব্যাহত রাখে তাহলে এই এলাকার ব্যবসা বাণিজ্যে ধস নামবে। এখনো তো সেম আগের অবস্থার মতো আছে, এখনো লোক খুব একটা আসতেছে না। আর এখন অবস্থাটা কেমন হয়েছে সেটা হচ্ছে যে লকডাউনে করোনার সময় যেরকম অবস্থা একবারে ডাউন ছিল ব্যবসা বিজনেস সবকিছু এখন ওই অবস্থার মতো আছে। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন এলাকায় ১৩০টি আবাসিক হোটেল আছে। এখানকার আবাসিকের ৭৫% বেশি বাংলাদেশি পর্যটক। বর্তমানে সেই সংখ্যা ৫% কম।
হ্যাঁ, আগে যে বাংলাদেশি ফ্লো ছিল, এখন তো ভিসা সংক্রান্ত ব্যাপারের জন্য অনেক প্রবলেম হচ্ছে। যারা ভিসা পেয়েছিল আগে তারা এসে গেছে, বাট এখন যা সিচুয়েশন রয়েছে এখন ভিসা নেই, এই জন্য অকুপেন্সি একদমই নেই। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে 10 থেকে 12টি রুম আছে এমন অনেক হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এসব হোটেল আর চালাতে পারছে না কর্তৃপক্ষ। কলকাতার হাসপাতালগুলিতে কমেছে বাংলাদেশি রোগীর সংখ্যাও, ফলে আয় কমেছে চিকিৎসকদেরও। 1 মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা 1/3 কমে গেছে। ব্যবসায়ীরা চান দ্রুত বাংলাদেশে চালু হোক ভারতীয় ভিসা সেবা। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিজের বিশ্বস্ত অনুগত ম্যাট গেটসকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প এই ঘোষণা দেন। এর ফলে তিনি দেশের শীর্ষ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মার্কিন বিচার বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন। 42 বছর বয়সী ম্যাট গেটস ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান। এ সময় আইনজীবী এবং হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য হিসেবে গেটসের অতীত ভূমিকার কথা উল্লেখ করেন সাবেক প্রেসিডেন্ট। এদিকে নতুন মার্কিন প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক পদের জন্য তুলসি গ্যাবার্ডের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছিল প্রেসিডেন্ট ভোটের রানিং মেট হিসেবে তাকে বেছে নিতে পারেন ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত তার হয়নি। এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন। এ সময় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা প্রকাশ করেন ট্রাম্প ও বাইডেন দুজনেই। ওভাল অফিসের বৈঠকের শুরুতে দুই নেতাই জানান যে তারা একটি কঠিন রাজনৈতিক প্রচারণার পরে ক্ষমতা কতটা সহজে হস্তান্তর করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকটি প্রায় 2 ঘন্টা স্থায়ী হয়েছিল বলে জানায় হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জেপিয়েরে। বলেন, দেশের ও বিশ্বের মুখোমুখি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা, অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন তারা। এর আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন পৌঁছান ট্রাম্প। গত সপ্তাহে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে দেখা করতে আসেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের ঐতিহ্যগত সৌজন্য অনুযায়ী বাইডেন ট্রাম্পকে স্বাগত জানান। তবে ট্রাম্প 2020 সালে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের সময় বাইডেনের সঙ্গে এটা করেননি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট অবৈধ অভিবাসী তাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রথমবার ক্ষমতায় আসেন। তবে প্রথম দফায় তার কঠোর দৃষ্টিভঙ্গি কিছু অনিচ্ছাকৃত পরিণতি ডেকে আনে। একই সাথে নানা বাধার মুখেও পড়েন তিনি। ট্রাম্পের অভিবাসন নীতির ব্যর্থতার কারণ খুঁজেছেন সহকর্মী মাহফুজুর রহমান। 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার সময় অভিবাসী ফেরত পাঠানোর ক্ষেত্রে মেক্সিকো থেকে আসা একক ব্যক্তিরা গুরুত্ব পেয়েছেন। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনিবন্ধিত অভিবাসীরা মূলত বিভিন্ন দেশ থেকে আসা এবং পরিবারভুক্ত লোকজন। এটি তাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল করে তুলেছে। এ জটিলতা শুধু আইনগত দিক থেকেই নয়, বরং অনেক দেশ এমন প্রত্যাবাসন মেনে নেবে না সেদিক থেকেও। অবশ্য বাইডেন প্রশাসনের সাথে চুক্তির আওতায় মেক্সিকো যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশের অভিবাসীদেরও গ্রহণ করা শুরু করেছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মধ্যে 13 লাখ লোককে এরই মধ্যে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হলেও তাদের প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন, দেশটিতে যে সরকারি অভিবাসন বিষয়টিকে মোকাবেলা করুক, তাদের সেকেলে মার্কিন অভিবাসন ব্যবস্থা এবং জনবল ঘাটতির মুখে পড়তে হয়। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক সংখ্যায় অভিবাসী বের করে দেওয়ার বিষয়টি বরাবরই আটকে যাওয়ার পেছনে আছে আরও নানা কারণ। স্থানীয় আইন প্রয়োগকারী অনেক সংস্থা এ বিষয়ে ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সহায়তা দেয়া বন্ধ করে দিয়েছে। ওবামা প্রেসিডেন্ট থাকাকালে এ অবস্থার শুরু হয় এবং ট্রাম্পের প্রথম মেয়াদে তা আরও বেড়ে যায়। বাইরের গবেষণা বলছে, অভিবাসীদের বিষয়ে প্রথম মেয়াদে ট্রাম্পের কঠোর দৃষ্টিভঙ্গি কিছু অনিচ্ছাকৃত পরিণতি ডেকে আনে। অর্থাৎ অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড আছে এমন ব্যক্তিদের অপসারণের উপর গুরুত্ব দেওয়ার পরিবর্তে ট্রাম্প জননিরাপত্তার জন্য হুমকি এসব ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন বিষয়ক পদক্ষেপ গ্রহণে কম গুরুত্ব দেন। আবার দেশে বসবাসরত সব অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টিতেও অগ্রাধিকার দেননি তিনি। এতে ট্রাম্পের বিতর্কিত পরিবার বিচ্ছিন্নতা নীতির জন্ম হয়।
এছাড়া ট্রাম্পের প্রথম মেয়াদে যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের ব্যাপক সংখ্যায় আটক শিবিরে রাখা হয়েছে। এতেও দেশ থেকে সেই সময় অভিবাসী বিতরণ আক্ষরিক অর্থে বাড়েনি। মাহফুজুর রহমান, ৭১। এবার বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী শনিবার পেরুতে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈশ্বিক পরাশক্তি এই দুই নেতার মধ্যে এটি হচ্ছে তৃতীয় সর্বশেষ বৈঠক। পেরুর লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের অবসরে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে উত্তেজনা সহ বিস্তৃত পরিসরে বৈশ্বিক নানা ইস্যুতে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তবে বৈঠকের তারিখ নিশ্চিত করেনি হোয়াইট হাউস। গণমাধ্যম বলছে দুই নেতার বৈঠকটি এমন এক সময় হতে যাচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের সাথে আরও বেশি উত্তপ্ত সম্পর্কের জন্য প্রস্তুতি নিচ্ছে বেইজিং। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় কিয়েভে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেন, কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন শীতকে সামনে রেখে অনেকদিন ধরেই এমন আশঙ্কা করা হচ্ছিল। চলতি বছরের শুরুতে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা করে রাশিয়া। এতে দেশটিতে চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়।